আসসালামু আলাইকুম। দহিরানের লেখা একটি উপন্যাস "শেষ বিকেলের মেয়ে"। আকাশের রং বুঝি বারবার বদলায়, কখনো নীল, কখনো হলুদ, কখনো আবার টকটকে লাল। মাঝে মাঝে যখন সাদা কালো মেঘগুলি উতি ছড়িয়ে থাকে আর সোনালি সূর্যের আবার ইত্যাদ বাঁকা হয়ে সহস্র মেঘের গায়ে লুটিয়ে পড়ে, তখন মনে হয় এর রং একটি নয়, অনেক। এখন আকাশে কোনো রং নেই, আছে বৃষ্টি, একটানা বর্ষণ। সেই সকাল থেকে শুরু হয়েছে, তবুও থামবার কোনো লক্ষণ নেই। রাস্তায় এক হাঁটু পানি জমে গেছে। অতি সাবধানে আঁকতে গিয়ে ডুবন্ত পাথর নুড়ির সঙ্গে বাড়ি কয়েক ধাক্কা খেয়েছে কাছের। আরেকটু হলে একটা সরু নর্দমায় পিছলে পড়তো সে। গায়ের কাপড়টা ভিজে শুকিয়ে গেছে, মাথার চুলগুলো বেহে ফোঁটা ফোঁটা পানি ধরতে। শীতে কাঁপতে কাঁপতে যখন বাসায় এসে পৌঁছালো কাছে, তখন জোরে বাতাস বইতে শুরু করেছে। বোধ হয় ঝড় উঠবে আজ, প্রচন্ড ঝড়। ভেজানা দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে কাছে দেখলো ছোট্ট একখানা পিঁড়ির উপর বসে চুলোয় আঁচ দিচ্ছে নাহার। মা চর্বি হাতে পাশে দাঁড়িয়ে কি নিয়ে যেন আলাপ করতেন ওর সঙ্গে। ভেতরে আসতে অনুযোগ ভরা কণ্ঠে মা বললেন, দেখো ভিজে কি অবস্থা হয়েছে, দেখো। কি দরকার ছিল এই বৃষ্টিতে বেরুবার? কাছের কোনো উত্তর দেবার আগেই মা আবার বললেন, ঠান্ডা লেগে তুমি একদিন মারা যাবে। এই বলে দিলাম, দেখো তুমি একদিন বৃষ্টিতে ভিজেই মারা যাবে। কেন মিছেমিছি চিন্তা করছো মা? করছে মা? ভেজাটা আমার গা সয়া হয়ে গেছে, দেখো কিছু হবে না। না, হবে না। যেদিন অসুখ করবে সেদিন টের পাবে। সহসা কি মনে পড়তে খানিকক্ষণ চুপ থেকে মা সুজলেন, ছাতাটা করেছে কি শুনি? তাই তো। মা ছাতাটা কাছের ইতস্ত গলায় জবাব দিল, ওটা সেদিন অফিস থেকে এক ভদ্রলোক নিয়ে গেছেন, তার কাছ থেকে আর আনা হয়নি। যা ভেবেছিলাম। নাহারের দিকে এক নজর তাকিয়ে নিয়ে মা বিরক্তির সঙ্গে বললেন, তোর দিন যাবে কি করে আমায় বলতো। আজই একটা, কাল সেটা। তুই শুধু মানুষকে বিলতি থাকবি, রাজত্বী থাকতো না হয় বুঝতাম। টানাটানির সংসার। নিজের ঘরে এসে ভেজা গুলো দড়ির উপরে ঝুলিয়ে রাখলো কাছের। আলনা থেকে একটা গেঞ্জি টেনে নিয়ে পড়লো, তারপর উনুনের পাশে এসে বসলো। বিলতি কে বললো মা? ছাতাটা ভদ্রলোক কিছুক্ষণের জন্য চাইলেন, তাই দিলাম। ওটা তো চিরকালের জন্য দেয়নি, কাল আবার চেয়ে নিয়ে আসবো। মা এই অবসরে তসবি গুনছিলেন, আর মনে মনে কি যেন পড়ছিলেন তিনি। থেমে বললেন, আনবি যে তা আমি জানি। কদিন কাটা জিনিস দিয়ে তুই ফেরত এনেছিস শুনি? এই তো গেল শীতে তোর বাবার কম্বলটা যে নিয়ে কোন এক বন্ধুকে দিলি, আজ কি হলো? কি আজ হবে না মা? একদিন এনেছে, নিজেই এতে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে যেতে ওর বয়ে গেছে। অমন জিনিস কেউ
পেলে আর হাততারা করে লোকটাকে তুমি শুধু শুধু সন্দেহ করতো মা। ও বড় ভালো লোক। হাত ধরা উনুনের উপর ছড়িয়ে দিল কাসেদ। একটু গরম হয়ে নিতে চাইছে। মা বললেন, তুই তো দুনিয়ার শুদ্ধ লোককে ভালো বলিস। আজ পর্যন্ত একটা লোককে খারাপ বলতে শুনলাম না। সেদিন মুদি এসে যাচ্ছে তা গালাগাল দিয়ে গেল। তাকে একটা কথা বলেছিলি তুই? মা চপটে দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কাসেদ নীরবে আগুন পোহাতে লাগলো। নাহার এতক্ষণে একটা কথাও বলেনি। চুপচাপ মা ছেলে ঝগড়া দেখছিল। সহসা উনুন থেকে মুখখানা চুলে আস্তে করে বলল, তোমার নামাজের সময় হয়ে গেল মা। মা বললেন, তাই তো, বলে তাড়াতাড়ি চলে গেলেন তিনি। চুলার উপরে তালগুলো ততক্ষণে পুড়তে শুরু করেছে। ঢাকনিটা তুলে পানির পরিমাণটা দেখে নিল নাহার। কাছে তখনও চুপ করে আছে, নীরবে কি যেন ভাবতেছে। নাহার এক সময় বলল, জাহানারা এসে আজ অনেকক্ষণ বসেছিলেন। কখন এসেছিল সে? গলাটা যেন সহসা কেঁপে উঠল তার। নাহার মৃদু গলায় বলল, সকালবেলা। কিছু কি বলে গেছে তোমায়? কাসেদ এর কণ্ঠে উপকণ্ঠা। নাহার বলল, না, একখানা চিঠি রেখে গেছে। চিঠিটা কোথায়? আপনার টেবিলের উপর রাখা আছে। ঘাড় নিচু করে আবার আপনি কাজে মন দিল নাহার। চোখ জোড়া চুলে এক নজর কাসেদের দিকে তাকালে সে হয়তো দেখতে পেত তারা মুখটা লাল হয়ে গেছে। উনুনের উপর থেকে হাতখানা সরিয়ে এনে পরীক্ষণে উঠে দাঁড়ালো কাসেদ। দ্রুত পায়ে নিজের কামরায় এসে টেবিলের দিকে তাকালো। চিঠিখানা একটা বহের নিচেই চাপা দিয়ে রাখা। মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এতে ভিড় জমালো। চিঠিতে কি লিখেছে জাহানারা? আর কেহই বা এতে এতক্ষণ বসেছিল সে? কাল বিকেলে নবাবপুরে দেখা হয়েছিল ওর সঙ্গে। অনেকক্ষণ কথাও বলেছিল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর না হতে আবার সে বাসায় আসলো কেন? বাসায় অবশ্য প্রায় আসে জাহানারা। কাছে না থাকলে মায়ের সাথে বসে বসে গল্প করে, কথা বলে। খামের ভিতর থেকে কাগজের টুকরোটা বের করে নিয়ে আগ্রহের সঙ্গে পড়লো কাসেদ। জাহানারা লিখেছে, অনেকক্ষণ বসেও আপনাকে না পেয়ে অবশেষে চলে যাচ্ছি। বিশেষ প্রয়োজন ছিল। সময় করে একবার বাসায় আসবেন কিন্তু। আপনাকে আমার বড় দরকার। চিঠিটা বাড়ি কয়েক পড়ল কাসেদ। বিশেষ করে শেষের লাইনটা। সেখানেই যেন একটু অন্তরঙ্গ ছোঁয়া রয়েছে, আন্তরিকতার স্পর্শ। কাগজটা আবার ভাঁজ করে বইয়ের মধ্যে রেখে দিল সে। তারপর নীরবে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে এখনো খুব খুব বৃষ্টি পড়ছে। সরু গলিটার একটা মানুষও নেই। সবাই ঘরে খিল এঁটে ঘুমাবার আয়োজন করতে এখন, কিংবা বিছানায় বসে বসে গল্প করতে, রূপকথার গল্প। কাসেদ ভাবলো, আকাশটা পরিষ্কার হয়ে গেলে এখনই সে জাহানাদের ওখানে যেতে পারত। প্রয়োজনটা জেনে নেওয়া যেত ওর কাছ থেকে। নইলে রাতটা বড় উৎকণ্ঠায় কাটবে। কেন যেতে লিখেছে জাহানারা? জানালার পাশ থেকে চলে এসে বিছানায় বসলো কাসেদ। ওর মনে এখন রঙের ছোঁয়া লেগেছে। দু চোখ স্বপ্নের আবির ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। একদিন জাহানারাকে বিয়ে করবে কাসেদ। অর্থের প্রতি তার লোভ নেই। এক গাদা টাকা আর অনেকগুলো দাসীবাদীর স্বপ্নও সে দেখে না। ছোট একটা বাড়ি থাকবে তার, শহর নয় শহরতলিতে।
যেখানে লাল কাঁকড়ের রাস্তা আছে আছে নীল সবুজের সমারোহ, মাঝে মাঝে দুপায়ে কাঁকড় মারিয়ে বেড়াতে বেরুবে ওরা। সকাল কিংবা সন্ধ্যায় রাস্তায় লোকদের ভিড় থাকবে না, নিরালা পথে মন খুলে গল্প করবে ওরা, কথা বলবে। আজকের বিকেলটা বড় সুন্দর, তাই না? কালও এমনটি ছিল। চিরকাল যদি এমনটি থাকে তাহলে বড় একঘেয়ে লাগবে। সহসা শব্দ করে হেসে উঠবে রাহানারা, হয়তো বলবে একটানা সুখ আমি চাই না, মাঝে মাঝে দুঃখেরও প্রয়োজন আছে, নহিলে সুখের মূল্য বুঝবো কেমন করে। ওরা কথা বলবে আরো অনেক কথা, কখনো কানে কানে, কখনো মনে মনে, কখনো নীরবে। তারপর রাত নেমে আসার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবে ওরা। সামনে এর বাঁকানো বারান্দায় বেতের টেবিলের উপর 2 কাপ চা রাখা। গরম চায়ের উত্তাপ যেন বারবার দেহকে স্পর্শ করতে এসে বাহিরে অন্ধকারের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চায়ের পেয়ারায় চুমুক দেবে ওরা। কি ভাবছো? কিছু না। আমার কি মনে হচ্ছে জানো কি? তোমার কপালে যদি একটা তারা টিপ পরিয়ে দিতে পারতাম। কাছের লক্ষ্যও করেনি কখন নাহার এতে বিছানার পাশে দাঁড়িয়েছে, ওর হাতে চুরির শব্দে সহসা যেন সম্মিত ফিরে পেল সে। নাহার বলল, উঠুন, চাদরটা ভালো করে বিছিয়ে দি। ও তোরে এতে টেবিলের সামনে বসলো কাছের, এলোমেলো চাদরটা চুলে নিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছে নাহার। টিপটিপে দেহ, ময়লা রং আর মিষ্টি চেহারায় নাতি দীর্ঘ মেয়েটি বড় কম কথা বলে, প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও কোনো সময় মুখ দিয়ে বেরুবে না তার। আচ্ছা নাহার, ও এখানে কতক্ষণ বসেছিলে? কে এখানে কতক্ষণ বসেছিল? কে? নাহার অবাক চোখে তাকালো। কাছের অপ্রকৃত স্বরে বলল, জাহানারার কথা বলতে। নাহার অস্পষ্ট গলায় বলল, অনেকক্ষণ। অনেকক্ষণ। কাছে চুপ করে গেল। পাশের ঘর থেকে মায়ের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। টেনে টেনে সুর করে পড়তেন তিনি। রোজ পড়েন, সকালে দুপুরে আর রাতে। মাসে একবার করে কোরআন খতম করা চাই, নহিলে উনি শান্তি পান না। রাতে ভালো করে ঘুমও হয় না তার। মাঝে মাঝে কাছে বলে, মা এত পুণ্য দিয়ে তুমি করবে কি শুনি? মা হেসে জবাব দেন, এ কি শুধু আমার নিজের জন্য রে, তোদের জন্য নয়। বলতে গিয়ে সহসা মায়ের মুখখানি স্নান হয়ে আছে। হয়তো মৃত স্বামীর কথা সে মুহূর্তে মনে পড়ে। তার বাবা ছিলেন একেবারে উল্টো মেরুর মানুষ বলেও কোনোদিন ধর্মে কর্মের দাঁত যাচ্ছেন না। এক বেলা নামাজ কিংবা একটা রোজাও কখনো রাখেননি। মা কিছু বলতে গেলে উল্টো ধমকে উঠতেন, বলতেন ওসব বাজে কাজে সময় ব্যয় করার জন্য আমার নেই। মা আহত হতেন, কিন্তু সহসা সাহস করে আর কিছু বলতেন না। বাবা মারা গেলেন আর কতদিন। আজও রাত জেগে মা বাবার জন্য প্রার্থনা করেন, কান্নাকাটি করেন, খোদার কাছে বলেন, ওকে তুমি মাফ করে দিও খোদা, ওর সব অপরাধ তুমি ক্ষমা করে দিও। তার পাশে তাকিয়ে দেখলো বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিয়ে নাহার ইতিমধ্যে সরে পড়েছে রান্নাঘরে। বোধহয় খাওয়ার আয়োজন করতে সে এখন। বইটা খুলে জাহানারা চিঠিখানা আবার বের করলো কাছের। হাতের লেখাটা বেশ পরিষ্কার আর ঝকঝকে। জাহানারা, আমি তোমাকে ভালোবাসি। জাহানারা। জাহানারা নীরব চোখ জোড়া মাটিতে নামিয়ে নিয়ে কি যেন গম্ভীরভাবে ভাবতেছে তারা। বুক ঈষৎ বিস্ময়, তারা দেহ উৎকণ্ঠার
আই কাঁপতে তার সন্দেহ আর সম্ভাবনার দোলায় ঝুলতে তার মন। কাছেদ ভয়ে ভয়ে আবার জিজ্ঞেস করলো, তুমি কি আমায় ভালোবাসো না? জাহানারা চোটে এর কোণে এতক্ষণে এক টুকরো হাসি জেগে উঠলো। ধীরে ধীরে সে হাসি চোখে আর চিবুকে ছড়িয়ে পড়লো। তার লজ্জায় মাথাটা নত হয়ে এলো, মুখখানা অন্য দিকে সরিয়ে নিয়ে ফিস ফিস করে সে বলল, তুমি কি কিছুই বোঝো না? কাছেদ নীরব। মুহূর্তে এর আনন্দে বাকশক্তি হারিয়ে ফেলেছে। দীর্ঘ সময় ধরে সে দিনে রাতে যাকে নিয়ে অতীত কল্পনার আলপনা বুনত, সে আজ তার কাছে ধরা দিয়েছে। জাহানারা মিষ্টি করে সে ডাকলো, বলো। চোখ তুলে তাকাতে সংকোচ বোধ করতে মেয়েটি। কাছেদ বলল, তুমি আমাকে আজ বড় অবাক করলে। কেন? আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ভালোবাসতে পারো। অমন করে ভাবতে গেলে কেন? জানি না, শুধু জানি এ প্রশ্ন বারবার আমাকে যন্ত্রণা দিত। আরো কি যেন বলতে যাচ্ছিল সে। জাহানারার কাছে সরে এসে একখানা হাত রাখলো ওর নরম তুলতুলে চুলের অরণ্যে। তারপর ধীরে ধীরে তিতি কাটতে কাটতে মৃদু গলায় সে বলল, থাক ওসব কথা, এখন থাক, অন্য কিছু বলো। কাছেদ ওর চোখে চোখ রেখে আস্তে করে শুধলো, কি বলবো? কি রে বিড়বিড় করে কি সব বকছিস তুই? মায়ের কণ্ঠস্বর তীরের ফলার মতো কানে এসে বিঁধল তার। কাছে চমকে উঠে বলল, ও মা। ওর মাথার উপর একখানা হাত থেকে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, আজকাল আগমন করে তুই কি ভাবিস বলতো? কাছেদ ইতস্ত করে বলল, ও কিছু না মা, চলো ভাত দেবে এখন, বড় খিদে পেয়েছে। মা ভর্ৎসনা করে বললেন, খিদে পেয়েছে? এতক্ষণ বলিসনি কেন? চল খাবি, চল, ওঠ, মুখখানা ধুয়ে নে। বলতে বলতে বেরিয়ে গেলেন তিনি রান্নাঘরে। নাহার এখন খাবার ছাড়াতে। বাইরে বৃষ্টি এখনো থামেনি, বাতাস বেড়েছে আরো। পরদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে ধানাদের বাসায় গেল কাছেদ। বাসাটা ওদের পুরনো পল্টনে, একতলা বাড়ির সদ্য চুনকাম দেওয়া, সামনে বাগান। বসে বিকেলে ওরা চা খায়, গল্প করে। পথে যেতে যেতে কাছেদ ভাবলো, জাহানারা হয়তো তার অপেক্ষায় এতক্ষণে অধীর হয়ে বসে আছে। ঘর থেকে বারবার বারান্দায় বেরিয়ে আসতে সে দেখতে লোকটা আসছে কিনা। সে কি আসবে না? আজ পাতলা কপালে সরু সরু রেখা। ওইকে সবার ঘরে সরে গেল। জাহানারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাখানা দেখলে সে বড় ম্লান মনে হচ্ছে আজ। কিছুই ভালো লাগছে না, মন বসতে চাইছে না কোনো কাজে। বিকেল হয়ে গেল, কাছেদ এখনো আসছে না কেন ভাবতে বড় ভালো লাগলো। ওরা মনটা খুশিতেই ভরে গেল। জাহানারা কি সত্যি ওকে ভালোবাসে? বাসার কাছে এসে কাছেদ দেখলো সামনের বাগানে অনেক লোকের ভিড়। ছেলে বুড়ো মেয়ে দেখে অবাক হলো সে। সবার পরনে সদ্য ধোয়ান কাপড়, হাতে কথা বলতে, মাঝে মাঝে চানাচুর আর ডালমুড়ি খাচ্ছে। একখানা পিরিচ হাতে, অনেকগুলো মেয়ে মাঝখানে দাঁড়িয়ে। জাহানারা আজ সুন্দর করে সেজেছে সে। পরনে হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো খোঁপায় বাঁধা, চারপাশে সাদা ফুলের মালা ছড়ানো, কপালে কুমকুমের টিপ। এবার কাছেদকে দেখতে পেয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো। জাহানারা, আপনি এলেন? তাহলে এক মুখ হেসে বলল সে। হাসলে ওকে আরো সুন্দর দেখায়। সরু সরু দাঁতগুলো বুকটোর মতন তিক তিক করে ওঠে।
কাতে চুদালো না, আর কোনো হেতু ছিল না। যাকগে, বাড়িতে এমনি এত অতিথির ভিড় কেন? জাহানারা জিভ কেটে বলল, ওমা, আপনি জানেন না বুঝি আজ আমার জন্মদিন? জানবো কি করে বলুন? কিছু ও বলতে গিয়ে থেমে গেল খাতে। জাহানারা পরীক্ষণে বলল, তাই তো, আপনাকে বলতেই ভুলেই গিয়েছিলাম। আমি কিছু মনে আমি কিছু মনে করেননি তো? না, এতে মনে করার কি আছে? নিজেই যেন লজ্জা পেল কাছে। জাহানারা বলল, আসুন, এমনি কিছু মুখে দিন, চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস? কথাগুলো কাছেদের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। মুহূর্তেতে বিব্রত বোধ করলো। তারপরে তাকিয়ে দেখলো অনেকগুলো চোখের দৃষ্টির মাঝখানে সে দাঁড়িয়ে। জাহানারা অবাক বলল, দাঁড়িয়ে কেন? আসুন। কাছে কাতে দ্বিতীয়ত করে চুদালো, আমায় ডেকেছেন কেন বললেন না তো? ভুজোড়া তুলে জাহানারা বলল, ও হ্যাঁ, তে পরে আলাপ করা যাবে, আগে কিছু খেয়ে নি না। অফিস থেকে এসেছেন, চেহারা দেখে মনে হচ্ছে পথে কিছু খাননি, তাই তো? কাতের মুখখানা লজ্জায় লাল কাতেদের মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। কিছু বলতে চেষ্টা করলো, পারল না। দুটি মেয়ে দলতারা হয়ে জাহানারা পাতে এসে দাঁড়িয়েছিল আর অর্থপূর্ণ দৃষ্টিতে দেখছিল তাকে। জাহানারা মৃদু হেসে বলল, আসুন, এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনার মিলি চৌধুরী, আমার অনেক কালের বান্ধবী, ইডেনে পড়ে। আর এর নাম শিউলি, আমার কাজিন। আর ইনি হলেন কাতেদ আহমেদ, নাম হয়তো শুনে থাকবে তোমরা। কবিতা লেখেন। মিলি আর শিউলি হাত তুলে আদাব জানালো। পরিমিত হাসলো দুজনে। মিলি জানতে চাইলো, আপনি কি ধরনের কবিতা লেখেন? কাছেদ বলল, লিখি না, লিখতাম এককালে। ইতিমধ্যে জাহানারা চলে গেছে সেখান থেকে। অদূরে কয়েকটি ছেলে মেয়ের সঙ্গে কথা বলতেছে। শিউলি শুধালো, আপনার কোনো বই বেরিয়েছে? কাছে সংক্ষেপে বলল, না। মিলি বলল, আসুন, বসা যাক। বাগানের এক কোণে তিনখানা বেতের চেয়ার টেনে গোল হয়ে বসলো ওরা। কাতেদ নীরব। মিলি আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখতে। শিউলি মিটমিট করে হাঁটতে। দোহারা গড়ন, ময়লা রং, লম্বা মুখের উপর নাকটা বড় ছোট হলেও বেমানান মনে হয় না। চোখের নিচে সরু একটা কাটা দাগ, ভ্রুতে সুরমা টানা। কাতেদের মুখের উপর চঞ্চল চোখজোড়া মেলে ধরে হাঁটতেছে। অতর্কিতে মুখখানা অন্যদিকে সরিয়ে নিল কাতেদ, আর চোখে মেয়েটিকে আরেকবার দেখলোতে এখনো তাকিয়ে মেয়েটি। এখনো চহটা মিলি চুদালো, আপনি কোথায় থাকেন কাতেদ সাহেব? কাতেদ মৃদু গলায় বলল, কলতা বাজারে। বাসায় কে আছেন আপনার? মা আছেন আর দূর সম্পর্কীয় বোন। শিউলি হাসতে হাসুক। জাহানারা এখনো এলো না। একদল ছেলে মেয়ের সঙ্গে কথা বলতেছে। ওদের কথা যেন ফুরবে না কোনোদিন। মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠল কাতেদ। এ কি বলছেন আপনি? জাহানারা অবাক চোখে তাকালো ওর দিকে। মৃদু গলায় বলল, আপনাকে ভালোবাসার কথা কোনোদিনও ভুলেও ভাবিনি আমি।
কোনোদিনও না। জাহানারা কাতর কণ্ঠে শুধালোতে, কিন্তু কেন? বলতে পারে। সহসা তার কণ্ঠটা দৃঢ় শোনালো। সামনে ঝুঁকে পড়ে কাছের বলল, যাকে এত কাছে ঠাঁই দিয়েছে তাকে আরো কাছে টেনে নিতে এত ভয় কিসের? ভয়? আমি তো ভয়ের কথা বলিনি। তবে কেন তুমি ভালোবাসবে না আমায়, ভালো লাগে না বলে? সহসা সুরেলা কণ্ঠে হেসে উঠল জাহানারা। না, জাহানারা নয়, শিউলি। শিউলি হাসতে। এখনো আপনি মনে মনে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলেন কাদের সাহেব? শিউলি শুধালো। কাদের অপ্রস্তুত গলায় বলল, কই না তো। আপনি কি করে বুঝলেন কথা বলছি? আমি সব বুঝি, আস্তে করে বলল সে। বলে অন্য একটা টেবিলে সরে গেল সে। মিলি তার ব্যাগ থেকে কাঁটা আর উল বের করে আপন মনে মজা বুনতে কাছেদের চোখে চোখ পড়তে মৃদু গলায় বলল, মেয়েদের জন্য আপনার মেয়ে আছে বুঝি? আপনার? বোকার মতো প্রশ্ন করে বসল কাছেদ। মিলি মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। মিলির মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। হ্যাঁ, বড্ড দুষ্টু। খালি পায়ে হেঁটে কেবল ঠান্ডা লাগায়, আবার মজা বানায়। মন দিল মিলি। কাছেদ নীরব। এই একা বসে এই একা বসে থাকতে বড় বিরক্তি লাগছে ওর। চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো কাছেদ। ওর দিকে চোখ পড়তে জাহানারা দ্রুত পায়ে এগিয়ে এলো সামনে। এ কি, আপনি চলে যাচ্ছেন নাকি? বসে বসে আর কি করবো বলুন? জাহানাকে চুপ থাকতে দেখে কাছেদ আবার বলল, কেন ডেকেছিলেন বললেন না তো? ও হ্যাঁ। জাহানারা মৃদু হেসে বলল, আমি সেটা শিখবো ঠিক করেছি। একজন মাস্টার ডেকে দিতে পারেন? কাছেদ বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই বুঝি জাহানারার একান্তই প্রয়োজনীয় কথা। এরই জন্য বাসায় যাওয়া আর অনেকক্ষণ ধরে বসে থাকা? কাছেদ হতাশ হলো। জাহানারা বলল, চুপ করে রইলেন যে? কাছেদ বলল, না, ভাবছিলাম আপনার হঠাৎ তেতার শেখার শখ হলো কেন? জাহানা বলল, এমনি। কাছেদ বলল, বেশ, মাস্টার না হয় আপনাকে ঠিক করে দেব, কিন্তু? কিন্তু কি? কিছুদিন পরে আবার ছেড়ে দেবেন না তো? দেখুন, তারা দেহে দৃঢ়তা এনে জাহানারা বলল, আমি এক কথার মেয়ে। কাছেদ মৃদু হেসে বলল, বেশ, শুনে খুশি হলাম। চলি, এখন চলি তাহলে। আবার দেখা হবে। জাহানা বলল, যাবেন? আচ্ছা, বলে আবার সেই ছেলে মেয়েদের দটলার দিকে এগিয়ে গেল। কাছেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। তার পাশে তাকিয়ে দেখলো ধর্মদিনে আচরে আগত ছেলে মেয়েদের, বুড়ো বুড়িদের। তারপর যখন বাহিরে বেরুতে যাবে এমনি শিউলি পেছন থেকে ডাকলো, চলে যাচ্ছেন বুঝি? কাছেদ ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ। শিউলে ছোট কেটে বলল, যাবার আগে আমাদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত ছিল, তাই নয় কি? কাছেদ লজ্জা পেল, ইতস্ত করে বলল, বড় ভুল হয়ে গেছে। আর আপনারাও সবাই কথা বলছিলেন, তাই কি না তাই? আচ্ছা, এখন চলি। দাঁড়ান। কাছেদকে অবাক করে শিউলি পরীক্ষণে বলল, আমিও বাসায় ফিরবো ভাবছি।
চলুন একসঙ্গে যাওয়া যাবে। দু হাতে পরনের শাড়িটা আলতো করে গুটিয়ে নিল শিউলি। খোঁপাটা দেখলো ঠিক আছে কিনা, তারপর কাছেদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো সে। কিছু দূর পথ ওরা নীরবে হেঁটে এলো পাশাপাশি। শিউলি কোথায় যাবে কাছে জানে না, কোথায় বাসা ওদের সে প্রশ্ন করেনি সে, শুধু জানে জাহানারার কাজিন শিউলি। শিউলি আজ বিকেলে ওর সঙ্গে পথ হাঁটছে। আরো অনেক পথ পেরিয়ে এসে সহসা কাছে চুদালো। আপনি কোন দিকে যাবেন? কেন, কোন দিকে আপনি যাচ্ছেন? শিউলি নির্লিপ্ত। কেন, যেদিকে আপনি যাচ্ছেন? শিউলি নির্লিপ্ত। কাছে ঢোক গিলে বলল, আমি এখন বাসায় যাব। বেশ চলুন, বেশ তো চলুন না। দু চোখে হাসি ছাড়িয়ে শিউলি বলল, আমাকেও বাসায় ফিরতে হবে একটু কাল থেমে সে আবার যোগ করলো, আপনাদের খুব কাছাকাছি থাকি। কাছের আবার অবাক হলো, তাই নাকি? কই বলেননি তো। এই তো পরিচয় হলো, বলবার সুযোগ দিলেন কোথায়? শিউলি মুখ তুলে তাকালো ওর দিকে। কাছের কিছু বলতে গিয়ে চুপ করে গেল। ওরা তখন স্টেডিয়ামের কাছাকাছি এসে গেছে। রাত নামতে ধীরে ধীরে, বিজলি বাতিগুলো জ্বলতে মিটমিটে, চারপাশে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। খেলার মাঠের সামনে গোল চত্বরটিতে লোকজন বসে বসে গল্প করতে, খেলার গল্প, সিনেমার গল্প, আর মাঝে মাঝে চিনে বাদাম কিনে খাচ্ছে ওরা। সহসা হেঁটে বলল শিউলি, আচ্ছা আমরা এভাবে হাঁটছি কেন বলুন তো? একটা রিক্সা নিয়ে চলে গেলেই তো পারি। একটু পরে একখানা রিক্সায় চড়ে বসলো ওরা। একটি অপরিচিত মেয়ের সঙ্গে রিক্সায় চড়ার অভিজ্ঞতা ওর এই প্রথম, তাই বারবার অস্বস্তি বাধে করছিল কাছে। কপালে মৃদু ঘাম জমছিল ও এতে বারবার ওর কাছ থেকে সরে বসার চেষ্টা করছিল সে। ওর অবস্থা লক্ষ্য করে শিউলি চোট টিপে হাসলো। আপনি ভয় পাচ্ছেন বুঝি? কাছের অপ্রস্তুত গলায় বলল, কই না তো। তাহলে অমন করতেন কেন? না এমনি। লজ্জা কাটিয়ে ওর সঙ্গে সহজ হবার চেষ্টা করলো কাছের। আপনার বাবা বেঁচে আছেন? আছেন। মা? আছেন। বাবা কি করেন? সহসা শব্দ করে হেসে উঠল শিউলি। ওসব জানতে চাইছেন কেন বলুন তো? বিয়ের সম্বন্ধ ফাটাবার চিন্তা করতেন বুঝি? শিউলি ঝুঁকিয়ে তাকালো ওর মুখের দিকে। ওর কথা শুনে বিস্ময় হতবাক হলো কাছের। হঠাৎ সে ভীষণ গম্ভীর হয়ে গেল। শিউলি আস্তে করে বলল, রাগ করলেন তো? করুন। এমনি সবাই অবাক, এমনি সবাই আমার উপর রাগ করে। আপনি অবশ্য ওদের সবার মতো কিনা জানি না। ক্ষণকাল থেমে শিউলি আবার বলল, জানেন আমি অনেক লোকের সঙ্গে মিশেছি। ওরা অনেকেই আপনার বয়সী, কেউ বা ছোট, কেউ আরো বড়। ওদের সঙ্গে বন্ধু হিসেবেই মিশতাম আমি। আপনি হয়তো বলবেন এদেশে পুরুষের মেয়েতে বন্ধুত্ব চলে না। আমি বলবো ওটা ভুল। ওটা আপনাদের মনের সংকার ছাড়া আর কিছু নয়। এই যে আমরা দুজন এক রিক্সায় চড়ে বাসায় ফিরছি, লোকে দেখে কত কিছুই না ভাবতে পারে, কিন্তু আমি জানি আমাদের মনের কোনো দুর্বলতা নেই। কাছের নড়ে চড়ে বসলো, শান্ত শিশুর মতো নীরবে। শিউলির কথাগুলো শুনতেছে, গাল বেয়ে মৃদু ঘাম ধরছে তার। বড় রাস্তা পেরিয়ে রিক্সাটা গলির মধ্যে ঢুকলো। শিউলি বলল, জানেন ওরা কেউ আমার বন্ধুত্বে মূল্য দিতে পারেনি। কিছুদিন মেলামেশার পরেই ওদের ব্যবহার যেন কেমন পাল্টে যেত। আমার
চোখে মুখে চেহারার কি যেন খুঁজে বেড়াতো ওরা। আমি দেখে ঠিক বুঝতে পারতাম না। তারপর বলতে গিয়ে আবার হেসে উঠল শিউলি। তারপর যা আশঙ্কা করতাম তাই হতো। ওরা প্রেম নিবেদন করে বসতো আমায়। কি বিচ্ছিরি ব্যাপার! দেখুন তো। কাছেদের মুখের দিকে তাকালো শিউলি। ওর চেহারার কি প্রতিক্রিয়া হলো তাই হয়তো লক্ষ্য করছিল সে। কাছের নীরব। হঠাৎ প্রশ্ন করলো, আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, ওরা বিব্রত বোধ করে। কিন্তু শিউলির চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। যেন এমনি প্রশ্নের সঙ্গে সে বহুদিন থেকে পরিচিত। বহুবার তাকে জবাব দিতে হয়েছে। তাই পরীক্ষণে শিউলি বলল, অত্যন্ত সহজভাবেই বলল, বয়স জানতে চাইতেন কেন? ভাবছেন বুঝি আমি অল্প বয়সে পেকে গেছি? কাছে বলল, ও না, ঠিক তার উল্টো। বয়স হলে কি হবে? আপনি আসলে এখনো বাচ্চা রয়ে গেছেন। শিউলি মুহূর্ত কয়েক স্থির চোখে তাকিয়ে রইল ওর দিকে। যেন এর আগে এমনই উত্তর সে শোনেনি কোনোদিন। ওকে চুপ থাকতে দেখে কাছে জিজ্ঞেস করলো, চুপ করে গেলেন যে? কি ব্যাপার, রাগ করেননি তো? রাগ? অপূর্ব ভঙ্গি করে শিউলি জবাব দিল, আপনি আমার কে যে আপনার উপর রাগ করব? কাছেদ বেশ বুঝতে পারলো এ মেয়ের সঙ্গে কথা বলায় সে পেরে উঠবে না। তবু শিউলিকে ভালো লাগলো ওর। বেশ মেয়ে, বড় সরল মেয়ে শিউলি। কিছুক্ষণের পরিচয়ে বড় সহজ হয়ে এসেছে সে। যে গুলো সকলকে বলা যায় না তাও সে বলেছে ওকে। জাহানারা যদি শিউলির মতো হতো। কাছেদ ভাবলো নীরবে। শিউলি বলল, আমার আর সব বন্ধুরা যদি আপনার মতো হতো তাহলে বড় ভালো হতো, তাই না কাছেদ সাহেব? কাছেদ বলল, আমি আপনার বন্ধুদের কোনোদিন দেখিনি, সুতরাং তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি নে। তবে আমাকে কেন যে আপনি আদর্শ বন্ধু বলে ভাবতেন তাও ঠিক বুঝতে পারলাম না। এ কি আপনার উচিত হচ্ছে? নিশ্চয় হচ্ছে, অত্যন্ত জোরের সঙ্গে জবাব দিল শিউলি। আজকাল আর মানুষ চিনতে আমার ভুল হয় না। আপনাদের মতো পুরুষের চোখের দিকে তাকালেই মনের ভাষা পড়ে নিতে পারি আমি। বুঝতে পারি লোকটা কেমন। শিউলি থামলো। কাছেদ মৃদু হেসে বলল, অল্প বয়সে দেখছি অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার। অভিজ্ঞতা কম বেশি সবারই হয়। শিউলি গম্ভীর গলায় জবাব দিল, তবে কেউ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, কেউ নেয় না। আপনি কোন দলের? শিউলি বলল, প্রথমোক্ত। কাছেদ বলল, তাহলে নতুন কোনো পুরুষের সঙ্গে আপনার বন্ধুত্ব না করাই উচিত। তারপর বন্ধু বানানো উচিত। আমাকে যাচাই করেছেন কি? অবশ্য। কখন করলেন? আপনার অজান্তে। মুখ টিপে হাসল শিউলি। আমার বাসা এসে গেছে, এখানেই নামতে হবে আমায়। রিক্সা থামিয়ে ছাই রঙের একটা দোতলা বাড়ির সামনে নেমে পড়ল শিউলি। বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো সে। বলল, আবার দেখা হবে। সময় করে একবার আসুন আমাদের বাসায়, কাল কিংবা পরশু। কাছে সংক্ষেপে বলল, আসবো। রিক্সা থেকে মুখ বের করে ওদের বাচ্চাটা ভালো করে দেখে নিল সে। দেখলো একটা বুড়ো দোতলা আর বারান্দায় নীরবে দেখতে ওদের। বাসায় এসে একবার জাহানারা ও শিউলির কথা ভাবলো কাছেদ। দুটি মেয়েতে কি আশ্চর্যবত ব্যতিক্রম! জাহানারাকে সে আজ অনেকদিন ধরে চেনে। কতদিন সে গেছে ওদের বাসায়, সেও এসেছে এখানে। দায়িত্ব নিয়ে আলোচনা
করতে ওরা তর্ক করতে ইকবালের দর্শন নিয়ে, রবি ঠাকুরের কবিতা নিয়ে, মাঝে মাঝে ব্যক্তিগত আলোচনা আর আশেপাশে এতে গম্ভীরে যায়নি কোনোদিন। ইচ্ছে করেই যেন এড়িয়ে গেল জাহানারা। এরিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে টেবিলের উপর থেকে একটা খাতা টেনে নিয়ে বসলো কাছে। কবিতা লিখবো বহু দিন, কিছু লেখা হয়নি। পাশের ঘরে ছোট খালুর সঙ্গে কথা বলছে মা। তাদের কথাগুলি এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কাছে। মা বললেন, ওদের দুজনকে নিয়ে তো আমার যত চিন্তা, নিজের জন্য ভাবি না। বুড়ো হয়ে গেছি, কাল বাদে পরশু একদিন কবরে যেতে হবে। খালু বললেন, সব বুড়ো বুড়ির ওই এক চিন্তা বড়বু, ছেলে মেয়েদের একটা কিছু হিললে হোক, দু পয়সা রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়া করা। আরো কি যেন বলতে যাচ্ছিলেন তিনি। মা কথার মাঝখানে বাধা দিয়ে হঠাৎ বললেন, নাহারের জন্য একটা ছেলে দেখে দাও না, বয়স তো ওর কম হলো না। খালু বললেন, আজকাল ছেলে পাওয়া বড় রকমারি বড়বু। ম্যাট্রিক পাস করা ছেলে, তেও আবার ম্যাট্রিক পাস করা মেয়ে চাই, বুঝলেন? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর অস্পষ্ট গলায় বললেন, মেয়ে আমার ম্যাট্রিক পাস নয় সত্যি, কিন্তু ঘরকন্না, ওকে কেউ হার মানাতে পারবে না। ক্ষণকাল নীরবে থেকে মা আবার বললেন, কি যে হয়েছে আজকাল কিছু বুঝি না। আমাদের জামানায় লোকে দেখতো মেয়ে কেমন রান্না বান্না করতে পারে, সে জামানায় পুরনো হয়ে গেছে বড়বু। এখন লোকে লেখাপড়া না জানা বউ এর কথা চিন্তাও করতে পারে না। খালু থামলেন। অনেকক্ষণ ওদের কথাবার্তা শোনা গেল না। হয়তো এখনো মনে মনে নাহারের কথা চিন্তা করতেন মা। কাছে এদের আপন বোন নয় নাহার, মায়ের দূর সম্পর্কিত এক খালাতো বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যান। ওর বাবা তখন কি একটা কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে হয়তো বড় ভালোবাসতেন তিনি, তবুও কিছুদিন পরে চাকরিতে ইস্তফা দিয়ে মিলিটারিতে চলে যান। নাহারকে রেখে দেন মায়ের কাছে। মাঝে মাঝে চিঠি আসতো, কখনো মাদ্রাজ থেকে, কখনো পেশোয়ার থেকে, কখনো কানপুর। শেষ চিঠি এসেছিল আরাকান থেকে। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেছে যুদ্ধে মারা গেছে, কেউ বলেছে জাপানিরা ধরে নিয়ে গেছে। টোকিওতে লড়াই শেষ হলো, চণ্ডী হলো শত্রু মিত্রে। তারপর আরো কত বছর গেল, নাহারের বাবা আর ফিরে এলেন না। মা বলতেন, আমার কোনো মেয়ে নেই, তুই আমার মেয়ে, তোকে মানুষ করে বড় ঘরে বিয়ে দেব আমি, তোর ঘরে নাতি পুতি দেখবো, তবে মরবো। বাবা বলতেন, বেশ হলো, এতদিনে মেয়ের শখ মিটলো তোমার। মা বলতেন, মিটবে না? খোদার কাছে কত কেঁদেছি, কত বলেছি, আমায় একটা মেয়ে দাও। দেখলে তো, খোদার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবু তুমি এক বেলা নামাজ পড়ো না, কেন পড়ো না বলো তো? তোমার কি পরকালের একটুও ভয় হয় না?